হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে ফিরে যায়। গল্পের নাম শেষটায় সুন্দর, লেখিকা অজান্তা হই, ছদ্মনাম পর্ব ৩। তোরা দুজন এক রুমে দরজা বন্ধ করে কি করছিলি রে তরি? তুই বরযাত্রীর সাথে যাসনি? তরি তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। তার হাত পা কাঁপছে, চেহারায় বিধ্বস্ত ভাব। মমতাজ বেগমের সন্ধ্যান দৃষ্টি উপেক্ষা করে তার হাত ধরে রুমের ভেতর টেনে নিয়ে গেল সে। জানালার দিকে এগিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, নির্ঝর ভাই। নির্ঝরকে মেঝেতে পড়ে থাকতে দেখে মমতাজ বেগম তপ্তা মেরে গেলেন। নির্ঝরের হাত দুটো তো রক্তে রঞ্জিত। তিনি মুহূর্তে সব বুঝে ফেললেন। মন ডাক গাইছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে চোখের সামনে যেন। তিনি দ্রুত মেঝেতে বসে নির্ঝরে মাথাটা উঁচু করে বললেন, তরি, নির্ঝরে কি হয়েছে? এই নির্ঝর, কথা বল, কি হয়েছে? নির্ঝর আদো খোলা চোখ মেলে এক পলক মমতাজ বেগমকে দেখলো। বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে ঝিমিয়ে গেল। তরির হাতের কাছে থেকে একটা ওড়না এনে কম্পমান হাতে নির্ঝরের পাশে বসে মাথাটা শক্ত করে বেঁধে দিল। ফুপির দিকে চোখ পড়তে চোখের দৃষ্টি অসহায় হয়ে আসলো, যেন বলতে চাইছে, ভুল হয়ে গেছে আমার, এতটা আঘাত করতে চাইনি। মমতাজ বেগম তীক্ষ্ণ দৃষ্টি মেলে চারপাশ পর্যবেক্ষণ করে অনেক কিছু বুঝে পেলেন, কিন্তু তার মন সায় দিচ্ছে না। নির্ঝরকে ছোটবেলা থেকে দেখে আছে। নির্ঝর তো এমন ছেলে নয় যে তরিকে একা পেয়ে কিছু করে বসবে। না, এটা হতেই পারে না। তিনি আর গভীর চিন্তায় পেলেন না। নির্ঝরকে হসপিটাল নিতে হবে। ঝটফট উঠে দাঁড়িয়ে নির্ঝরকে উঁচু করার চেষ্টা করলেন। সফল হলেন না। নির্ঝরের ভারী শরীর একা সামাল দিতে না পেরে তরির দিকে চেয়ে বললেন, কি হয়েছে? সব আমি পড়ে শুনবো তরি। নির্ঝরকে ধর, এখন হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি। তরি শাড়ির আঁচল কোমরে গুঁজে নির্ঝরের ডান হাতটা নিজের কাঁধের পাশ দিয়ে গলা পর্যন্ত এনে চেপে ধরল। আরেক হাত নির্ঝরকে আগলে ভাঙা গলায় বলল, চলো ফুপি। দুজন দুপাশ থেকে ধরে অনেক কষ্টে সিঁড়ি দিয়ে নামালো নির্ঝরকে। গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে মনে পড়ল নির্ঝরকে ডাক্তারের কাছে নেবে কিভাবে। কোনো গাড়ি চোখে পড়ছে না। তরি ছলছল দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের চোখ আধা খোলা, তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এখনো স্মিত হাসি, যেন সে আশেপাশের পরিবেশ তাকে নিয়ে এত ব্যস্ততার চরম উপভোগ করছে। তরি চোখের জল এখনো শুকায়নি। মুখে ভেজা একটা পানির ধারা এখনো স্পষ্ট। সে চোখ চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকাতে ফুপির কণ্ঠ কানে এলো। মমতাজ বেগম চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, এখন কি হবে রে তরি? কোনো গাড়ি টাড়ি তো চোখে পড়ছে না। বাড়ির গাড়িও নেই, সবাই বিয়ে বাড়িতে যার যার গাড়ি নিয়ে গেছে। ফুপি, তুমি নির্ঝর ভাইকে সামলাও, আমি গাড়ি নিয়ে আসছি। নির্ঝরকে নিজের দিকে থেকে ছাড়িয়ে ১০৩ রাস্তার মোড়ের দিকে এগোল তরি। তরির আঁচল কোমরে থেকে খুলে পড়েছে। সেটা এখন ধুলোয় বিছানা, রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে। তরির চেয়ার বিধ্বস্ত, প্রচণ্ড শখের মধ্যে আছে যেন। তার সেই উদ্ভ্রান্ত চেহারা দেখে বুক কেঁপে উঠল মমতাজ বেগমের। মোড়ের দিকে সিএনজি থাকার কথা, তরি সেদিকেই দৌড়াচ্ছে। তাকে বেশি দূরে এগোতে হলো না। বেশ কিছু দূর যেতে খালি সিএনজি পেয়ে গেল। দ্রুত সেটাতে উঠে পড়ল। গেটের সামনে গেটের সামনে থেকে নির্ঝর আর ভূমিকে উঠিয়ে কাছের প্রাইভেট হসপিটালের দিকে রওনা দিল। তরি, তোর গলায় খামচির দাগ কেন? রক্ত বের হয়েছে। মমতাজ বেগমের তীক্ষ্ণ কণ্ঠে চমকে উঠল তরি। চকিত দুই হাত গলায় চলে গেল। সম্পূর্ণ গলায় হাত দুটো বিচরণ করলো। কোথায় খামচির দাগ? আর খামচির দাগই বা কেন থাকবে? সে মিনমিন করে বলল, কোথায় পাবে? মমতাজ বেগম চোখের ইশারা করতে তরি ডান হাতটা কাঁধের কাছে নিয়ে গেল। হাতের স্পর্শ লাগতে কাঁধের কাছে হালকা ঝুলুনি অনুভব করলো। আঙুলের ডগা দিয়ে স্পর্শ করে আঙুলটার সামনে মেলে ধরে দেখলো বিন্দু বিন্দু রক্ত। সে চমকে গেল। এখানে কাটলো কখন? সে অবাক হয়ে বলল, এখানে কাটলো কিভাবে? জানি না তো। জানিস না নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করছিস? কি বলছো ভাবি? এদিকে আয়, বস তো। মমতাজ বেগম একটা দীর্ঘশ্বাস লুকিয়ে তরির হাত ধরলেন। হসপিটালের বারান্দার চেয়ারে বসে পড়লেন পাশাপাশি। তিনি হিসাব মিলাতে পারছেন না। মাথার ভিতরে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তরি মেয়ে মানুষ, ওর সাথে ভয়ঙ্কর কিছু ঘটলে বা কেউ চেষ্টা চরিত্র করলে সেটা ওর জন্য দুর্বিষহ হয়ে উঠবে। মন থেকে কিছুতে বুঝতে পারবে না।
ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে, মেন্টালি সিক হয়ে যাবে। আবার মনে হচ্ছে নির্ঝরের মতো ছেলে তো তরির সাথে ধস্তাধস্তি করতে পারে না। এসব প্রশ্নের উত্তর একমাত্র তরি দিতে পারবে। তিনি মাথা ঘুরিয়ে একবার হসপিটালে 307 নম্বর কেবিনের দিকে তাকালেন। এই কেবিনে নির্ঝরের চিকিৎসা চলছে। ফুস করে নিঃশ্বাস ছেড়ে তরির দিকে ঘুরিয়ে আশ্বস্ত সুরে বললেন, তরিমা, কি হয়েছে সব আমায় সঠিক করে বলতো, কোনো বাদ রাখবি না। তরির আবার চোখ ভিজে গেল, ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা চালিয়ে গেল। মিনিট দুয়েক পর কম্পিত কণ্ঠে সবটা খুলে বলল। নির্ঝরের ছবি তোলার ঘটনা থেকে শুরু করে সবটা। চোখের কোণ বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল তরির। ভূমিকে মন অবস্থায় দেখে বুক কেঁপে উঠল তার। সে কি ভুল কিছু করে ফেলেছে? নিঃশব্দে পড়া চোখের জল এবার কান্নায় রূপ নিল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নির্ঝর ভাই আমার গাল চেপে ধরেছিল, মুখটা খুব কাছে এনেছিল। ভয় পেয়ে আমি আঘাত করে ফেলেছি। এতটা জোরে করতে চাইনি ফুপি, কীভাবে যেন এতটা জোরে হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছিলাম ফুপি, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ফুপি। তোর এই কান্নার বেগ বেড়ে যেতে মমতাজ বেগম তাকে 2 হাতে বুকে জড়িয়ে নিলেন। তার চোখের কোণে পানির আভাস টের পেলেন। তরির কান্নারত মুখ তার অতি প্রিয় কোনো মুখ স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। সে প্রিয় মুখটিও যে সেদিন এভাবে কান্না করেছিল, তাকে জড়িয়ে বারবার বলেছিল, বুবু আমার দোষ নেই বুবু, আমি ভয় পেয়েছি, আমি প্রচণ্ড ভয় পেয়েছি। মমতাজ বেগম তরির মুখটা সামনে এনে চোখের জল মুছে দিলেন। তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। মলিন হেসে বললেন, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো, কিচ্ছু চিন্তা করিস না তুই। মুখে বললেও তিনি জানেন তরি তবুও চিন্তা করতে। এই ছোট্ট ব্যাপারটা ওর মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে। সহজে ভুলবে না সে। এই ছোট্ট দুর্ঘটনা দুঃস্বপ্ন হয়ে তাড়া করে ফিরবে ওকে। কেউ কাছে গেলেই ওর নির্ঝরে রক্তাক্ত মুখটা চোখে পড়বে। এমনই তো হয়েছিল তার ছোট বোন মিনুর সাথে। ছোট কিশোরী মিনু তরুর বয়সী প্রায়। এরকম একটা ছোট্ট ঘটনা তার সাতরঙা পৃথিবীটা উল্টাপাল্টা করে দিয়েছিল। পাগল হয়ে গেছিল সে। একটা পর্যায়ে মানসিক অসুস্থতা নিয়ে এই দুনিয়া ছেড়ে তাদের ছেড়ে চলে গিয়েছিল। তরির মুখটা ছোটবেলা থেকে মিনুর সাথে অনেকটা মিলে যায়। হঠাৎ হঠাৎ মনে হয় এটা তো ছোট্ট মিনু। মমতাজ বেগম তরিকে আবার বুকে জড়িয়ে ধরলেন। তরি প্রচণ্ড নরম মনের মানুষ। মিনুর মতো দেখতে হলেও তিনি তরির ভাগ্য মিনুর ভাগ্যের মতো হতে দিবেন না, কিছুতেই না। মমতাজ বেগম কেবিনে ঢুকে দেখলেন নির্জন অনেকটা সুস্থ। বালিশে হেলান দিয়ে শোয়া হয়ে আছে। তার বাম হাতে পুশ করা স্যালাইনের বোতল প্রায় খালি হয়ে এসেছে। তিনি এগিয়ে গিয়ে নির্ঝরের কাছাকাছি টুল টেনে বসলেন। নির্ঝরের মুখে হাত বুলিয়ে স্মিত হাসলেন। চিন্তিত কণ্ঠে বললেন, এখন কেমন লাগছে রে বাবা? মাথায় ব্যথা করে? নির্ঝর সংকোচ নিয়ে বলল, না বড় মা, সুস্থ হয়ে গেছি। মমতাজ বেগম স্বস্তির নিঃশ্বাস পেলেন। নির্ঝরের আঘাতটা অল্প উপর দিয়ে গেছে। ডাক্তার বলেছে গুরুতর কিছু নয়, তবে এক জায়গায় দুটো স্টিচ দিতে হয়েছে, আরেক জায়গায় ফুটবলের মতো হয়েছে। মলম লাগিয়ে মাথা ব্যান্ডেজ করে দিয়েছে। নির্ঝর হঠাৎ লজ্জিত কণ্ঠে বলল, বড় মা তুই কোথায়? বাইরে, দোকানে খাবার কিনতে পাঠিয়েছি। নির্ঝর আর কথা খুঁজে পেল না। কিছুক্ষণ চুপচাপ থেকে মাথা নিচু করে বলল, আসলে বড় মা বিষয়টা যেমন ভাবছেন তেমন নয়। আমি শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ফিনিশিংটা এমন হবে ধারণার বাইরে ছিল পুরো। নির্ঝর শোন, তোরই গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে। ও আর 10-20টা মেয়ের মতো এত বুদ্ধিমতী বা ম্যাচিউর না। ওর 19 বছর প্রায় শেষের দিকে, কিন্তু চিন্তা চেতনা এখনও শিশু সুলভ। বড্ড নরম মনের মানুষও। এখনও কলেজ পাশ করে উঠতে পারেনি। তাছাড়া একই বয়সের গ্রামের মেয়েদের ধ্যান ধারণা শহরের মেয়েদের ধ্যান ধারণা থেকে কয়েক গুণ কম থাকে। বয়সের তুলনায় ওরা আস্তে ধীরে অভিজ্ঞতা সম্পন্ন হয়। বন্ধ ঘরে একা একটা ছেলে মানে ওদের কাছে আতঙ্ক, প্রায় মৃত্যুর কাছাকাছি যন্ত্রণা। বুঝতে পেরেছিস তো? তোরই এখনো ট্রমার মধ্যে আছে। বড় মা, দুঃখিত আমি। মমতাজ বেগম অত্যন্ত বিচক্ষণ ও শিক্ষিত মানুষ মাপা তার কাছে খুব সহজ। কারো মুখের দিকে তাকিয়ে চট করে মনে কথা পড়ে ফেলতে পারেন তিনি। কারো দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলে মুখের উপর থেকে পর্দা সরে যায়নি। তিনি কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টি মেলে নির্ঝরের দিকে চেয়ে রইলেন। আচমকা প্রশ্ন ছুড়লেন, তুই তরিকে ভালোবাসিস নির্ঝর? প্রশ্ন শুনে নির্ঝর চমকে উঠল। চোখে মুখে বিস্ময় এসে ভর করল। তৎক্ষণাৎ সে উত্তর দিল না। তরি তার দৃষ্টি আটকে গেল কেবিনের দরজার উপর। সবুজ পর্দার আড়ালে মায়ার চাদরে মোড়ানো একটা মুখের উপর অপরাধীর মতো ছলছল দৃষ্টি মেলে
পানে চেয়ে আছে মুখটি। মেয়েটির কপালের বিন্দু বিন্দু ঘাম এত দূর থেকেও যেন মুক্তদানার মতো চকচক করছে। তার চোখের দৃষ্টি হয়তো মেয়েটির সহ্য হলো না, হালকা করে পর্দার নড়ে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে মেয়েটি উধাও হয়ে গেল। সেদিকে তাকিয়ে থেকে নির্ঝর বলল, বড় মা, আমি তরিকে বিয়ে করতে চাই। মমতাজ বেগমের মুখে হাসি ফুটে উঠল। তিনি জানতেন নির্ঝর এমন সিদ্ধান্ত নেবে। তার পর্যবেক্ষণ কখনো ভুল হতে পারে না। তিনি নির্ঝরের স্যালাইন মুক্ত হাতটা চেপে ধরে বললেন, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে প্রায়। আমি সব ব্যবস্থা করছি। আজ রাতের মধ্যে তোদের দুটোকে বিয়ে পড়িয়ে দেবো। কাল একসাথে দুই ভাইয়ের প্রভাত হবে। তিনি হাসি মুখে কেবিনের বাইরে এলেন। বারান্দায় মুখ কাচমুচু করে তরি দাঁড়িয়ে আছে, হাতে খাবারের প্যাকেট আর পানির বোতল। তিনি এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, তরি, খাবারগুলো নিয়ে নির্ঝরকে খাইয়ে দিয়ে আয়। আমি তোর জীবন ভাইয়ার সাথে কথা বলে আসি। তরি বিস্ফোরিত নয়নে বলল, না ফুপি, আমি কিছুতেই ভেতরে যাব না। তুমি যাও, খাবারগুলো দিয়ে আসো। উনি অনেকক্ষণ হলো না খেয়ে আছে। তরি, নির্ঝর আমার থেকে দেখা সেরা ছেলেগুলোর মধ্যে বেস্ট। আমি ওকে ছোটবেলা থেকে দেখে আসছি। অত্যন্ত ভালো মনের ছেলেটা। তোদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কিছুদিন সময় দে, নির্ঝরকে ঠিক বুঝতে পারবি। যা তো এবার খাবারগুলো দিয়ে চলে আয়, আমি আসছি। তরির মাথায় হাত বুলিয়ে মমতাজ বেগম ব্যাগ থেকে ফোন বের করলেন। একটা নম্বর ডায়াল করে কানে ধরে তিনি করিডোর ধরে হেঁটে গেলেন। তরি কেবিনের দরজার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ। একটা সময় মনের সাথে যুদ্ধ করে সামনের দিকে পা বাড়ালো। দ্রুত দ্রুত বুকে দরজা ঠেলে কেবিনের ভিতরে ঢুকলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।